নমস্কার। গোটা রাজ্যে যুব সমাজকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের মতন করে কর্মকাণ্ডকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সামনে তুলে ধরার প্রয়াস নিয়েছে। প্রায় সবকটি রাজনৈতিক দলের সামনে এখন যুব ব্রিগেড কিংবা যুব বাহিনী যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। কেউ কেউ বলতে পারেন যে দীর্ঘদিন ধরে তো প্রত্যেকটি রাজনৈতিক দলের এক একটি যুব বাহিনী যুব সংগঠন আছে, তো তাকে নতুনভাবে আবার তুলে ধরার কি দরকার? কার্যত সেটা যেন সময়ের দাবি। এখন এটাই যেন একেবারে বাস্তবমুখী সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে যুবকদের সেখানে ধরে রাখতে হবে, যুবকদের উজ্জীবিত করতে হবে, যুবকদের কর্মকাণ্ডকে সকলের কাছে তুলে ধরতে হবে, আর যুবকদের সামনে রেখে কর্মকাণ্ডকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে প্রতিফলিত করতে হবে। সেদিক থেকে আজ পূর্ব ঘোষিত অবশ্যই কর্মসূচি, তার আগেও আমরা কথা বলেছি, আপনারাও কথা বলছিলেন, বিজেপির যুব মোর্চার কর্মসূচি, সেটা কি? নমো যুব বাইক র্যালি বা বাইক যাত্রা। এই কর্মসূচি সাবরুম থেকে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত শান্তির বাজারে সেই কর্মসূচির যে আজকের দিনের অন্তিম পর্ব, সেখানেও বিভিন্ন নেতৃত্বের উপস্থিতিতে যে কর্মকাণ্ড সেটাও চলছে। তার বাইরে থেকে দিনভর আপনারা দেখেছেন, এবং সাবরুম থেকে মনু এবং জোলাইবাড়ি বলতে পারেন, বিলুনিয়া, ঋষুমুখ সহ বিস্তীর্ণ এলাকায় যে বাইক র্যালি পরিক্রমা করেছে, সেদিক থেকে প্রত্যেকটি জায়গায় অন্তত এই কথাটা শোনা গেছে যে বিজেপির যুব মোর্চা যে উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই কর্মসূচিটা সংগঠিত করেছেন, সেই কর্মসূচিটা তারা মানুষের কাছে, মানুষের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। হয়তো কেউ সামনে দাঁড়িয়ে দেখেছেন, কেউ প্রত্যক্ষ করেছেন, কেউ বা সে দূর থেকে শুনেছেন, কেউ বা মন দিয়ে দেখেছেন, মন দিয়ে শুনেছেন। প্রায় সকলের কাছে বার্তাটা পৌঁছে দেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য। আজ কর্মসূচি শুরু হলো সাবরুম থেকে। বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার প্রদেশ প্রভারী, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচি ছিল। এই কর্মসূচির প্রেক্ষাপট কিংবা উদ্দেশ্য, আলোচনা বা কি কারণে, সবকটি বিষয় আলোচনা হয়েছে, সবকটি বিষয় চর্চিত বিষয়। তারপরও খুব গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে আজকের দিনে দাঁড়িয়ে যুব ব্রিগেড, যুব বাহিনী, যুব টিমকে সামনে রেখে যে প্রয়াস বিজেপির তরফে নেওয়া হয়েছে, তা থেকে রাজনৈতিক লাভালাভের হিসাব রয়েছে। আগামীর দিশায় যুব মোর্চার কর্মসূচি, সেদিক থেকে আপনার কি দৃষ্টিভঙ্গি? নমস্কার, কে বলছেন? থেকে বলছি। হ্যাঁ, বিরোধী সংগঠনের যুব মোর্চার দাবি আছে, ঠিক আছে, সরকার পক্ষ কাজ করছে না বা বিভিন্ন ভুল ত্রুটি আছে, সেগুলি ধরে দিচ্ছে। রাজ্য সরকারের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার কি কাজ আছে আমি জানি না। ওরা বিরোধীরা করছে দেখি ওরাও করছে, কোনো দাবি ছাড়া। কোনো ওদের ভুল ত্রুটিগুলি বিরোধীরা আর বিরোধীদের এবং এবং আমরা যখন প্রত্যেকটি কর্মসূচি, কর্মকাণ্ডকে আমরা তুলে ধরার চেষ্টা করি, সেদিক থেকে কেউ কেউ তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেন। আমরা এতটুকু বলি যে আপনার মতন করে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলতে পারবেন, যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা তাদের মতন করে ব্যাখ্যা করতে পারবে। আমরা শুধু এতটুকু বলি যে আপনার মনের ভাব প্রকাশ করুন, আপনার দৃষ্টিভঙ্গি, কথাগুলো তুলে ধরার চেষ্টা করুন। তার পাশাপাশি যেসব কর্মসূচি রাজনৈতিক দলের কর্মীরা নিচ্ছে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিচ্ছে, যুব বাহিনী, যুব ব্রিগেড সেখানে কর্মসূচি সংগঠিত করছে, তারও একটা আলাদা তাৎপর্য রয়েছে। নমস্কার, কে বলছেন? আগামী 7 দিন এই কর্মসূচি চলবে, এবং এই কর্মসূচির যে বক্তব্য বা এই কর্মসূচির যে কথা, সেটা কিন্তু সংশ্লিষ্টরা তুলে ধরার চেষ্টা করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, 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 নমস্কার, কে বলছেন?
আমরা আজ এই কর্মসূচি থেকে নেতৃত্বের বক্তব্য অবশ্যই শুনব। নেতৃত্ব যে বিষয়গুলো উত্থাপন করছেন তার প্রেক্ষাপটও আমরা শুনব এবং তার পাশাপাশি আপনাদের কথা শুনব। অনেকেই এই সময়ের মধ্যে চেষ্টা করেছেন এই অনুষ্ঠানে কথা বলার জন্য, বা কেউ কেউ কথা বলা শুরু করে দিয়েছিলেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আরও একবার চেষ্টা করবেন, আমাদের এই অনুষ্ঠানে আরও একবার কথা বলার চেষ্টা করবেন, আপনারা ফোন করবেন। আমরা একবার নেতৃত্বের বক্তব্য শুনব। যুব মোর্চার উদ্যোগে 7 দিন ব্যাপী একটা ভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। নমো যুব বাইক যাত্রা তার নামকরণ করা হয়েছে। আজকে এই সাবরুম থেকে এই নমো যুব বাইক যাত্রার শুরুয়াত হতে চলছে। এই আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জানাই যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তাকে যে আপনারা একটা ভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। এই 7 দিনে প্রায় 500 কিলোমিটার এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অংশকে কানেক্ট করে 7 দিন পর ধর্মনগরে অর্থাৎ এক প্রান্ত থেকে শুরুয়াত হচ্ছে, আরেক প্রান্তে গিয়ে এই বাইক যাত্রা সম্পন্ন হবে। আমি ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য এবং আপনারা যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমি যুব মোর্চার ভাই বোনদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকের দিনে আজকের এই ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা আমাদের বিশেষ প্রয়োজনীয়তা ছিল। আমরা বিগত কয়েকটা দিন ধরে দেখছি এই রাজ্যের কমিউনিস্ট এবং কংগ্রেসীরা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে, এই রাজ্যের গরিব সাধারণ মানুষদেরকে, এই রাজ্যের বিভিন্ন অংশের মানুষদের বিভিন্ন অংশের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে এই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, এই রাজ্যে খাদ্য নেই, এই রাজ্যে অমুক নেই তমুক নেই বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি তাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে চাই যে আজকে ল অ্যান্ড অর্ডার, আজকে আইন শৃঙ্খলা নিয়ে ওনারা কথা বলছেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদের লজ্জা হয় না? গত কয়েকদিন আগে দেখলাম মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, উনি কদমতলা সফরে গেছেন। উনি সেখানে এই ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টিকে দায়ী করছেন। আমি আপনার এই বক্তব্যের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, এইভাবে রাজ্যকে বিভ্রান্ত করবেন না। এই রাজ্যের মানুষ জাতি জনজাতি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলিতভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগানকে সামনে রেখে এগিয়ে কাজ করছে। কদমতলায় বক্তব্য রাখছেন এই বিনষ্টকারী ভারতীয় জনতা পার্টি। আমি প্রমাণ দিব আপনাকে যে রাজ্যের মানুষ ভুলে যায়নি। আপনার নেতৃত্বে 25টা বছর মানুষ কি যন্ত্রণায়, কিভাবে কাতরে কাতরে মানুষ ভেবে নিয়েছিল যে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসের আরেক পরিণাম হলো এই কমিউনিস্ট। আমরা ভুলে গেছি। আপনার এই মন্ত্রিসভায় আমরা এখনো ভুলে যাইনি, এই পবিত্র বিধানসভায় বিমল সিনহা, যিনি কমিউনিস্টের প্রাক্তন মন্ত্রী ছিলেন সরকারের, নৃপেন চক্রবর্তীকে 1980 সনের দাঙ্গার জন্য দায়ী করেছিলেন। আবার নৃপেন চক্রবর্তীও বিমল সিনহাকে বলেছিলেন যে উনি উগ্রপন্থীর মদতদাতা। আমরা সবাই কি ভুলে গেছি? আপনার নেতৃত্বে, মানিক সরকারের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে, কমিউনিস্টের সরকার। আর গন্ডা জড়ায় হাজারো হাজারো লোক আজকে নিহত হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছে, নতুবা কিডন্যাপ হয়েছেন। সেইগুলিও প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ। আর কদমতলায় গিয়ে বড় বড় বক্তব্য রাখছেন, কদমতলায় গিয়ে বড় বড় বক্তব্য রাখছেন, বিজেপিরা দায়ী করছেন। ভুলে যাবেন না যে ভারতীয় জনতা পার্টি নীতিনিষ্ঠা পার্টি। ভারতীয় জনতা পার্টি আজকে আইন শৃঙ্খলাকে, আমাদের সরকার যে সরকারের প্রাথমিকতা হলো আইন শৃঙ্খলা,
এই আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় তার জন্য আমাদের সরকার সচেষ্ট রয়েছে। আজকে আইন শৃঙ্খলা এই ত্রিপুরা রাজ্যের নাম্বার 1-এ রয়েছে। আজকে আইন শৃঙ্খলা নিয়ে ওনারা কথা বলছেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদের লজ্জা হয় না? গত কয়েকদিন আগে দেখলাম মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, উনি কদমতলা সফরে গেছেন, সরকারকে সামনে রেখে এগিয়ে কাজ করছে, আর আপনি গিয়ে ধর্মনগরে, আর আপনি গিয়ে কদমতলায় বক্তব্য রাখছেন। এই বিনষ্টকারী ভারতীয় জনতা পার্টি, আমি প্রমাণ দিব আপনাকে যে রাজ্যের মানুষ ভুলে যায়নি। আপনার নেতৃত্বে 25টা বছর মানুষ কি যন্ত্রণায়, কিভাবে কাতরে কাতরে মানুষ ভেবে নিয়েছিল যে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসের আরেক পরিণাম হল এই কমিউনিজম। আমরা ভুলে গেছি আপনার এই মন্ত্রিসভায়, আমরা এখনো ভুলে যাইনি এই পবিত্র বিধানসভায় বিমল সিনহা, যিনি কমিউনিস্টের প্রাক্তন মন্ত্রী ছিলেন। নমস্কার, কে বলছেন? নিপেন চক্রবর্তীকে 1980 ভারতীয় যুব মোর্চার এই যে র্যালি, এটা একটা লোক দেখানো র্যালি, বিরোধীদের র্যালিকে থেকে থেকে এগুলি করছে, এগুলিকে মানুষকে ভুল বোঝানোর জন্য করছে। এসব র্যালির কোনো মানই হয় না। চক্রবর্তীকে 1980 জনের দাঙ্গার জন্য দায়ী করেছিলেন। আবার নিপেন চক্রবর্তীও বিমল সিনহাকে বলেছিলেন যে উনি উগ্রপন্থীর মদতদাতা। আমরা সবাই তুমি কি ভুলে গেছি? আপনার নেতৃত্বে, মানিক সরকারের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে, কমিউনিস্টের সরকার, আর গন্ডা জড়ায় হাজারো হাজারো লোক আজকে নিহত হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছে, নতুবা কিডন্যাপ হয়েছে। সেইগুলিও প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ। আর কদমতলায় গিয়ে বড় বড় বক্তব্য রাখছেন। নমস্কার, কে বলছেন? কদমতলায় গিয়ে বড় বড় বলছি, আজকে যে বিষয়টা যুব মোর্চা দিশা দেখাবে, কারণ আমরা দেখলাম এই বক্তব্য রাজীব ভট্টাচার্য, ভারতের ত্রিপুরা রাজ্যের প্রদেশ সভাপতি এবং সংসদ। কারণ আমার একটা প্রশ্ন, যে আজকে মানিক সরকারের 25 বছরের কেসেরটা যে আজকে বাজিয়ে যাচ্ছে, আমরা একটা প্রশ্ন করতে চাই, 25 বছর আগে রাজনৈতিক সম্বন্ধে আমাদের রাজ্যের প্রভারী দেব সভাপতি কতটুকু জানে? সেটা আসলে নিপেন চক্রবর্তীর বিষয়টা, নিপেন চক্রবর্তীকে পার্টি বহিষ্কার করছে একটা বলেছিলেন, কিন্তু সেটা পার্টির আভ্যন্তরীণ ব্যাপার। সেই পার্টি, কমিউনিস্ট পার্টিতে কোনো শৃঙ্খলতা বা কোনো সাংগঠনিক বিরোধে থাকলে তাদের বহিষ্কার করতে পারে এবং তাকে শুদ্ধিকরণও করা যায়। কিন্তু মূল বিষয়টা হলো এই যে সারা ত্রিপুরা রাজ্যে 25 বছরের কেসেটটা 2007 বছরে যদি মাঝে আসে, 7 বছর হবে, তাহলে এই 7 বছরের মধ্যে যদি যোগ করা হয়, তাহলে 3×7=3, এরকম 42 বছর পেছনে গিয়েছে ত্রিপুরা রাজ্যে। 25 বছরের মানিক সরকারের আমলে যা করে দিয়ে গেল, সেই মানিক সরকারের এখন পর্যন্ত এইগুলাকে মেনটেনেন্স করার মতন এই ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকারের এখনো হয় না। রাজ্য সরকার যে মেনটেনেন্স করে রাস্তাগুলো রাখবে, স্কুলগুলো তো বসলেই না, কারণ স্কুলগুলোর যে পরিস্থিতিতে আছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, হসপিটালগুলোর মধ্যে, সমস্ত ক্ষেত্রে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ সব জানে এ রাজ্যের বিজেপি সরকারের মতো বড় বড় কথাই দাঁড়ায়, কথাই বলে। এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে যারা টেট উত্তীর্ণ হয়ে রয়েছে তাদেরকে চাকরি দিতে পারছে না। যারা বেকার যুবক যুবতীদের 50,000 চাকরি দেওয়ার কথা ছিল ত্রিপুরা রাজ্যে, সেটিও প্রতিশ্রুতি পালন করতে পারলো না। অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার কথা ছিল, একজনও অনিয়মিত কর্মচারী নিয়মিত করতে পারলো না। সর্বশিক্ষা শিক্ষককে নিয়মিত করার কথা ছিল, কোর্ট রায় দিয়েছে, সেটাকে আবার হাইকোর্টে আপিল করেছে, সেটাও করতে পারেনি। রেগা 340 টাকা করার কথা ছিল, কিন্তু 340 টাকারও দূরের কথা, রেগার সমতিও সে ত্রিপুরা রাজ্যে মুছে যাবে আর 2 বছরের মধ্যে। ত্রিপুরা রাজ্যের সমস্ত ক্ষেত্রে ডিপার্টমেন্ট গুলো স্বর্ণপদগুলো পূরণ করতে পারেনি সরকার, কারণ তাদের এক ডোনাই দিয়ে মানুষ বেশি দিন থাকবে না। কারণ যুব সাংগঠনিক শক্তি সেটা দেখাতে চেষ্টা করবে, কারণ মানুষ আগামী দিনে বুঝতে পারবে কোন সরকার, কংগ্রেস সরকার দেখেছে, বামফ্রন্টের 25 বছর দেখেছে, যারা এখন রয়েছে, কারণ ধর্ম থেকে বামফ্রন্ট দেখেছে, সেটা বামফ্রন্ট খারাপ হতে পারে। মানুষ এখন পরিচালনা করছে, যারা অভিভাবকরা বলছে যে বামফ্রন্ট থাকাকালীন ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি, কোন সাম্প্রদায়িক, কোন জাতিগত বিদ্বেষ কোনো কিছু ছিল না ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমরা দেখলাম এই সরকার আসার পর থেকে গন্ডাচড়া, কদমতলা, পানিসাগর, ধর্মনগর,
সরকার আসার পর থেকে মূর্তি ভাঙ্গা, গণেশের মূর্তি ভাঙ্গা, এরকম কোন জুট আমলও এরকম দেখেনি, দামের আমলও দেখেনি। কিন্তু যার ধর্ম তার করছে, হিন্দু ধর্ম করছে, মুসলিম ধর্ম, বুদ্ধ ধর্ম করবে, সেটা হলো স্বাভাবিক। উৎসবটা সবাই কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই মানিক সরকারকে যে আপনার আমলে ওই কমলপুরে চেয়ারম্যান তপন রায় হত্যা হয়েছিল, আজ পর্যন্ত আসামি ধরা পড়েনি, উনার পরিবার এখনো বিচারের জন্য অপেক্ষা করছে। বন্ধুগণ, এইভাবে নৃশংসভাবে বিভিন্ন জায়গায় দক্ষিণ ত্রিপুরা আজকে আমাদের প্রাক্তন বিধায়ক বলছেন এই সিপিএম এর সন্ত্রাসে এই সাতক্ষীরা জায়গায় দক্ষিণের শেষ প্রান্তে এসে নমস্কার, কে বলছেন? মার্ডার হয়েছে, আজ পর্যন্ত আসামি। নমস্কার। হ্যাঁ বলুন। আজকে যে কর্মসূচি, আপনাদের যে প্রোগ্রাম, যেটা নিয়ে আজকের আলোচনা, আগামী দিশায় যুব মোর্চার কর্মসূচি, তো আমরা দিশাটা বুঝলাম না। যে দিশাতে আজকের বাইক র্যালি শুরু হলো সাবরুম থেকে, একটা প্রোগ্রামের তো একটা কর্মসূচি থাকে, তার ব্যাখ্যা থাকে, আমরা তো কিছু পেলাম না। আমাদের আপনারা যে টিভিতে দেখাচ্ছেন, আমাদের যে প্রদেশ সভাপতি, ওনার যে আলোচনা কি উপলক্ষে, আমাদের রাজ্যের মানুষের কি স্বার্থ নিয়ে আজকের কি হবে, আগামী দিনের যে দিশার বলতে একটাও কথা নেই। আমরা আজকের তাদের যে কর্মসূচি, মানে আমাদের রাজ্যের যে শাসক দলের যুব মোর্চার যে কর্মসূচির যে একটা দিশা, এই করবে সেই করবে, কয়েকটা তো হয়তো কিছু দাবি দেওয়া থাকবে, যেগুলো একটা কর্মসূচির দাবি দেওয়া থাকবে। একটা যিনি আজকের প্রধান বক্তা বা যিনি আজকের আপনাদের টিভিতে দেখছি, কোনো কথা তো নেই। কি মানিক সরকারকে জিজ্ঞেস করছে কদমতলায় কেন গেল, কি আশয়ের বিষয়ে, কি যাক, এইটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাইক আছে, তেল আছে, সবকিছু তাদের, বাইক চালাতে বলে এই প্রান্ত থেকে ও প্রান্ত। কিন্তু কথা হলো, আসলে তো ত্রিপুরা রাজ্যের আমরা সাধারণ মানুষ, আমরা রাস্তাঘাটে চলি, আমরা সাধারণ মানুষ দিয়ে তো, আমাদের জনগণ দিয়ে তো সরকার হয়। রাস্তাঘাটের অবস্থা তো কেমন এটা সব মানুষ জানে। কিন্তু যিনি আজকে এই টিভিতে ভাষণ দিচ্ছেন, আর আপনাদের যে আজকের যে দিশার কোনো কথা নেই। ওই আমরা তো জানি, আমরা এই রাজ্যের মানুষ, যিনি আজকে বক্তৃতা দিলেন, উনি তো জানি জামিন ছাড়া আসামি, জামিন পাবে না। যদি অ্যারেস্ট হয় উনি জামিন পাবেন না। কেন? ওনার যে কৃতকর্ম, আর উনি বড় বড় ভাষণ দিচ্ছেন ত্রিপুরা রাজ্যের সম্পর্কে, মানিক সরকারকে জিজ্ঞেস করছেন এই সেই কি বিমল সিনহা, যিনি এই রাজ্যের জননেতা নৃপেন চক্রবর্তীর নামে উনি কথা বলছেন। রাজ্যের মানুষ অত বোকা না, অত বোকা না, অত বোকা না, রাজ্যের মানুষ অত বোকা না। এইভাবে দাবিয়ে রাখা যায় না মানুষকে। ওই বাইক বাহিনী, এটা দিশার একটা বাইক বাহিনীর এই তাণ্ডব সারা রাজ্যকে দমিয়ে রাখার জন্য। এই বাইক, কতটা বাইক তাদের, কালকে যদি বলে যে ওরা বর্তমানে যে বাইক বাহিনী কিছু করবে না, তো অন্যান্য আরো যে দল আছে তারা এর ডাবল বাইক নিয়ে রাস্তায় নামবে। সুতরাং একবার বলুন, আজ পর্যন্ত আসামি ধরা পড়েনি, বিচার পায়নি। কিছুক্ষণ আগে মাল্লা মহোদয় আমাকে বলছিলেন যে সন্ত্রাস, এই রাজনৈতিক সন্ত্রাসের বলির শিকার হয়েছেন এরকম 4 জন পরিবার রয়েছে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে সরকারি চাকরি, তাদেরকে সরকারি সহায়তা করা হবে। তার এর মধ্যে 2 জন আমরা মনুতে সরকারি চাকরি দিয়েছি, আরো 2 জনকে ইতিমধ্যেই তাদেরকে দেওয়া হবে। আমরা চাই এই রাজ্যের শান্তির বাতাবরণ তৈরি হয়ে আসুক। তাই যুব মোর্চার ভাইয়েরা উদ্যোগ নিয়েছে। যুব মোর্চার সভাপতি
পুরা টিম সিদ্ধান্ত নিয়েছে এই কংগ্রেস সিপিএম এর যে অপশাসন, এই কংগ্রেস সিপিএম এর যে অপপ্রচার, তার বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য। আর কংগ্রেসীরা, আমরা ভুলে গেছি জুট পিরিয়ডের কথা। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে যারা কংগ্রেস বলে চিৎকার করছেন, আরে লজ্জা থাকা উচিত। মধুসূদন সাহা আপনাদেরই বিধায়ক, আমার নয়বনমালীপুর এলাকার চিত্তরঞ্জন এলাকায় নিহত হয়েছেন সিপিএম এর সন্ত্রাস দ্বারা। এই মধুসূদন সাহা নিহত হয়েছেন, আরো বহু কংগ্রেসী নেতা নিহত হয়েছেন। কই তাদের বাড়িতে তো একবারও চলে, তাদের পরিবারের জন্য তো খোঁজ নেওয়ার জন্য একবার যান না? যাবে না। সিপিএম এর সঙ্গে এখন বন্ধুত্ব হয়েছে তাদের। ওই কংগ্রেসী আমরা জানি না 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম রাজত্ব করেছে, আর এই কংগ্রেসী নেতারা এখন যারা কংগ্রেস বলে চিৎকার করছে, তারা পেছন থেকে সিপিএম কে সহযোগিতা করেছে 25 বছর সেখানে সিপিএম যাতে রাজত্ব করতে পারে। এখন তাদের সঙ্গে আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করত, এখন তারা খুলে আম কংগ্রেস সিপিএম প্রেম হয়েছে, ইলু হয়েছে। আমি যুব মোর্চার ভাইদেরকে বলবো, এই যে বিভ্রান্তিকর যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানুষের সামনে তুলে ধরার জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখবো। আরো আহ্বান রাখবো, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকে স্বাধীনতার পর থেকে যেভাবে উপেক্ষিত করেছিল, মোদীজি 2014-তে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই উত্তর পূর্বাঞ্চলকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেছে। আর বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে মোদীজি আলাদাভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে 4.5 লক্ষ গরিব পরিবারের এই ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায় গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণের ব্যবস্থা মোদীজি আমাদেরকে করে দিয়েছেন। জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ আমাদের মোদীজি করেছেন। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আজকে নমস্কার, কে বলছেন? যে যারা গরিব অংশের মানুষ রয়েছেন তাদের। আগরতলা থেকে সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, রাজীব বাবু কি সুন্দর বক্তব্য রাখলো দেখেন। যুব মোর্চার উদ্দেশ্যে বলবেন তো উনি সিপিএম কি করছে, কে কি করছে, ওই নিয়ে ডাক পেড়েছে। তো আমরা রাজীব ভট্টাচার্যের কাছে প্রশ্ন, রাজীব ভট্টাচার্য বিজেপি আসার পরে উনি কি করছে একবার যুব সমাজের কাছে তুলে ধরাটা ওনার খুব দরকার ছিল। যে দেখো সিপিএম এর সময় কিচ্ছু করতে পারছি না, রাতারাতি যখন বিজেপি গভর্নমেন্ট আছে আমি 5 ঘন্টা জায়গা নিয়ে যে বড় বিল্ডিং দিছি, 20-30টা রুম নিয়ে অনেক কিছু করছি। হ্যাঁ, তো এইরকম উন্নতি আমার হয়েছে, এই জিনিসটাও কিন্তু বলার দরকার ছিল যে আমি যে উন্নতিটা করে লাগছি বিজেপি আসার পরে সমস্ত যুব মোর্চার ভাইয়েরা তোমরাও এরকম উন্নতি করো। ওই যুব মোর্চার সম্বন্ধে সে কথা বলবে, সে এইটা বললা উল্টা পাল্টা কথা বলা আরম্ভ করে দিচ্ছে। যুব মোর্চা লেগে কি করছে, যুব মোর্চা যে রেলি করে দিচ্ছে, যুব মোর্চারে কি দিব, কিছু তো বলার দরকার যুব মোর্চা যে তোমরা লেগে এই করছি, যুব মোর্চার লেগে সেই করছি, এই আরো আগামী দিন যুব মোর্চা লেগে এই করবো সেই করবো, এইগুলি বলার দরকার ছিল। উনি ওই ডাক বাজার কি করছে না করছে এইগুলি আসলে যুব মোর্চা। এখন তো যুব মোর্চারা যারা যুবকরা তারা পড়ছে বিপদে। সিপিএম প্রলোভন, বিজেপি আইলো প্রলোভন, কংগ্রেস আইলে প্রলোভন। তো যুবকরা যাইব তো কোথায় যাইব? এই বাবার পয়সা খরচা করে, নাহলে পুঙ্গাং করে, ঋণ পিন ধার দেনা করে বাইক কিনছে, তেল দিয়ে দিব, পার্টি ভারতবর্ষের টাকার প্রতি শ্রাদ্ধ করে টাকা মাইলিং করে এইগুলি দিয়ে যুব মোর্চাকে আগামী কৌকামে নিয়ে ঘুরে আনবো। আর কি এইভাবে ধ্বংস হইব ভারতবর্ষ, আর নিজেরা করবো এরকম। ঠিক আছে দাদা, বলবো। বংশের মানুষ রয়েছেন তাদের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার স্কিম আমাদের মোদীজি করে দিয়েছেন। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আজকে এই সাবরুমের এসিজিআর তৈরি করা, ন্যাশনাল হাইওয়ে। নমস্কার, কে বলছেন? আমাদের রেলওয়ে কানেক্টিভিটি আজকে সাবরুম পর্যন্ত। হ্যাঁ বলুন। দেখুন, প্রথমে আমি বলবো এই সরকারকে একটা ধন্যবাদ রেলি করার জন্য সরকারের পক্ষে। কারণ গতকালকে
রাত্র 12টার পরে গ্যাসের দাম, বাড়ি বাড়ি গ্যাস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পাইপলাইনের গ্যাসের দাম বাড়িয়েছে। কাজেই এই বিজেপি সরকারকে, বিজেপি দলকে ধন্যবাদ জানানো ছাড়া আর কোনো কাজ নেই আমাদের। এটা প্রয়োজন, কারণ ওরা এগুলি করছে। আর উন্নয়নমূলক কাজ মানিক সরকারের কাছে হিসাব চাওয়ার অধিকার আমার মনে হয় রাজীব ভট্টাচার্য, আর রেডিও মেকানিক হিসেবে আমি চিনি, ওনার নেই। কারণ হলো বামফ্রন্ট ত্রিপুরা রাজ্যে আসার পরই উন্নয়ন হয়েছে। আমি বলেছি আরো দু একদিন যে মানুষের বাড়িতে সরকারি অফিসগুলি ভাড়া ছিল, প্রায় অফিসে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে পশুপালন দপ্তর থেকে শুরু করে অনেক দপ্তর। আমার মনে হয় 36টা দপ্তরের মধ্যে একটাও নিজস্ব বাড়িতে ছিল না, শুধু টিপিএসসি ছিল আপনার নিজস্ব জায়গায়, আর বাকি সবগুলি অফিস, মন্ত্রী অফিস ছিল বীরচন্দ্রলাগিরিতে, আর বাকি সব মানুষের বাড়িতে ভাড়া ছিল। বামফ্রন্ট আসার পরে নিপেন বাবু প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নিলেন যে না, অন্তত সরকারি অফিসগুলি সরকারি জায়গায় নিজস্ব বাড়িতে থাকতে হবে, যেটা প্রথমেই গোর্খাবস্তি অফিস কমপ্লেক্স ছিল। এখন আবার খেজুর বাগানের উল্টো দিকে মহাকরণ সহ রাজভবন, রাজ্যপাল যেখানে থাকেন। আমি একদিন মানিক সরকারের সমালোচনা করেছি এই ব্যাপারে যে এত বড় রাজভবন, রাজ্যপালের ভবন করা ঠিক হয়নি। আমরা গরিব রাজ্য, রাজ্যপাল 6টা রুম দিলে আমাদের মতন সুন্দর আরামায় এসে থাকতে পারেন। প্রয়োজনে উনি মিটিং ডাকলে আলাদা একটা বাড়ি নিয়ে থাকতে পারেন। সে কাজেই এই যে উন্নয়ন সারা ত্রিপুরা রাজ্যে, এটা লুকানোর কোনো ব্যবস্থা নেই। বিজেপি পারবে না লুকাইতে, ওরা হিসাব দিতে পারবে না যে কোটি কোটি টাকা প্রতি বছর এখন কিভাবে খরচ করছে, কোথায় উন্নয়ন, কোথায় বেকারদের চাকরি, এই টাকা কোথায় খরচ করছে। শুধু হাওড়া নদী জহর দিকে পূর্ব দিকে আপনার কিছু পাথর এনে ফেলে, আমি বলেছি আরেকদিন যে এই হাওড়া নদীকে, এটা বাংলা গ্রাম্য ভাষায় আছে ছড়া বলে, ছড়া বানিয়ে ফেলছে চিকন, যাতে জলটা না পাস হইতে পারে। যেই কারণে এইবার জলটা ফুলে বিভিন্ন বাড়ি ঘরে উঠেছে। কাজের উন্নয়নের সম্বন্ধে বিজেপি অন্য কাউকে জ্ঞান দেওয়ার না দেয়, বিজেপি সিপিএম কে জ্ঞান দিতে হবে না, যথেষ্ট কাজ সিপিএম করেছে। সব রূপ পর্যন্ত এসে পৌঁছে গেছেন একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছে বলে। নমস্কার, কে বলছেন? আর আমাদের রাজ্যের সরকার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। না বলছিলাম রাজীব বাবু যেভাবে কথাবার্তা বলছেন আর কি, মানে কংগ্রেস, আরে আপনি কোথায় ছিলেন 88-93-তে? আপনি কোথায় ছিলেন? আপনি এখন মানে যেভাবে কথা বলছেন, মানে কংগ্রেসকে চিনে নেই না। তো এটা ভাবার বিষয় যে এত বড় একটা উদ্যোগ যুব মোর্চার, মানে যুব মোর্চার পক্ষে করছেন আপনারা, ভালো কথা। কিন্তু অন্যকে বোকাবাদ করে, আর মানিক সরকারের একটা নোকের যোগ্যতা আপনার হওয়ার অধিকার নাই। সেই জায়গাটা আপনি মানিক সরকারকে বলছেন। আরে আপনি যেভাবে কথা বলছেন যেন মানে ত্রিপুরাটা, সম্পূর্ণ ত্রিপুরাটা 25 বছরে বামফ্রন্ট যেটা করেছিল এটাকে মানে ধূলিসাৎ করে দেওয়ার মতো, মানে আপনি যেভাবে যে চিন্তাধারায় আপনি কথা বলছেন, এভাবে যদি বলেন আপনার যুব মোর্চার কর্মীরা আপনার পক্ষে আসবে না। এটার তো তেল দিচ্ছেন, পেট্রোল দিচ্ছেন, হ্যাঁ, সাইকেল তো যার সাইকেলের মেনটেনেন্স যখন শুরু হইব তখন বুঝবো আর কি তারা যে আসলে আমরা কত বড় ভুল করলাম। আর আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বের সরকার, প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার
এই রাজ্যের গরিব জনজাতি, যুবক, মহিলা, কৃষক, শ্রমজীবী মানুষ সরকারি প্রত্যেকের জন্য কিছু না কিছু আলাদাভাবে প্যাকেজ ঘোষণা। নমস্কার। হ্যাঁ, পেঁয়াজের দাম 80 টাকা, রসুনের দাম 400 টাকা, 1 লিটার তেল 180 টাকা। ইদার নিয়ে ইয়ে হইতেছে, ওই আগামী দিশা আরো বানাইবনি নাকি? তা দিশা কি আরো বানাইব? মানে পেঁয়াজ 160, তেল 300 লিটার, গ্যাসের দাম তো বাড়াইলো কালকা শুনলাম, রাত্রেবেলা বাড়াই গেছে চুরি গিয়া। তখন এই বাইক বাইকিরা কি বাইক বাহিনী বাইর করছে? বাইক বাহিনী নাই, দুটো সবজির নামে কে আছে মানে যতটা বাইরেছে আজকে ভাবুন তো, এই সবজির নামে মনে 2টা 6টা 10টা, এটা সব পুরোটা ব্যবসায়ীকার ইয়া না, এই বাইক বাহিনী না, এদিন তো বাইক বাহিনী কোনো এদিকে বাইক করছে মানুষের দাবাই রাখনের লিগা, মানে চমকি চমকি দেওয়ানের লিগা। পেঁয়াজের দাম 80, 160 মনে, গ্যাসের দাম বাড়াইছে। এই তো কতদিন চলবে? এইসব আসপারি ওই যেবার আমি ভাষণ আছে এবার আর নামে তোমার পড়া কি জীবনের মধ্যে কাটা দিচ্ছে। এটা কথা মানুষ মাথায় দিত না, এটা কথা চলতো না, এই কথা রাজ্য চলে না। এটা আসপারি এটা আসে কথা এই ত্রিপুরা সেই ত্রিপুরা না, এই ত্রিপুরা শান্ত ত্রিপুরা ছিল। এই অশান্ত ত্রিপুরা মানুষ চায় না, এটা চায় না মানুষ, এটা ভালো পায় না। শান্তি চায় মানুষ, শান্তিতে থাকতে চায়, শান্তিতে ঘুমাইতে চায়, শান্তিতে দুগলা মোবাইল চলে ভাত খেয়ে ঘুমাইতে চায়। এই বাইক বাহিনীতে আর চলতো না, বাইক বাহিনী এটা বিকাশে ঘর আর বেশি দিন নাই। নমস্কার। কিছু আলাদাভাবে প্যাকেজ ঘোষণা করে পরিকল্পনা নমস্কার, কে বলছেন? তাদেরকে ডেভেলপমেন্টের। বলছিলাম। হ্যাঁ বলুন। দেখুন, আপনারা যে প্রোগ্রাম দেখাচ্ছেন এটি রাজনৈতিক বিষয়, সব রাজনৈতিক দলেরই বিভিন্ন কি বলবো শাখা সংগঠন থাকে, কিন্তু সাধারণ যে ভোটার জনগণ ওনারা কাকে বিশ্বাস করবে? যারা বড় পদে আছে, উচ্চ স্থান নিয়ে বসে আছে, যেগুলো দলের লোক, ওনাদের তো নীতি আদর্শ লক্ষ্য রাখবে। গতকালকে যে দেখলাম রাজ্য সভানেত্রী PK জমাতিয়া, উনি যে প্রেস কনফারেন্স করছেন বা এখন যার ভাষণ উনি সহ তারপর তার নাম কি আরেকজনের নাম বলছেন, কেন দিচ্ছেন ওনারা এইসব ব্যাপারে? বা আপনারা যে দেখাচ্ছেন হাইলাইট করছেন না, জনগণ কাকে বিশ্বাস করবে? উনিও তো চেয়ারম্যান প্লাস ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ এখন তো আছে। তো আমি কি ওই এখন যে লাইভ ভিডিও দেখাচ্ছেন ওনার কথা বিশ্বাস করবো না PK জমাতিয়ার কথা বিশ্বাস করবো? আমি না, কারণ জনগণ আছে। এগুলি রাজনৈতিক কর্মসূচি এগুলি চলতেই পারে, কিন্তু নিজেদের মধ্যে তো ঠিক নাই। তো জনগণকে কি এত বোকা? তো PK জমাতিয়ার স্পষ্টীকরণ দিচ্ছে না কেন? উনি ছিলেন দিচ্ছেন কি রক্ষী তার সভাপতি, এগুলির কথা আমি বলছিলাম। আমি ব্যক্তিগত মানে দেশের নাগরিক হিসাবে কিন্তু হাইলাইট করবেন জমাতিয়ার বিষয়গুলা। আর রাজীব বাবু কি বলছেন না বলছেন দেখছি আমরা জনগণ করছি, কিন্তু ওনারা কিন্তু একই পদবি, আর একজন প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট, জনগণ খোলা যাবে। এগুলো যে বাইক চালানো দেখলে আমাদের কি যারা কাজকর্ম নেই, কিছু নেই, যারা যাচ্ছে ওনাদের হয়তো কাজ আছে, বাজার টাকা আছে, যারা কাজকর্ম নেই ওনারা পুরা তেল পাবে কোথায়, দিনের হাজিরা পাবে। হ্যাঁ, এটাই বলবো। কিছু আলাদাভাবে প্যাকেজ ঘোষণা করে পরিকল্পনা করে তাদেরকে ডেভেলপমেন্টের জন্য আওতায় নিয়ে আসছে। আজকে আমাদের এই রাজ্যে 700 টাকা সামাজিক ভাতা ছিল, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ভাতা 2000 টাকা করে গরিবদের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি করেছেন। আমরা ভুলে যাইনি আমাদের এই রাজ্যে PDS সিস্টেম অর্থাৎ রেশনের মাধ্যমে মোদিজি আমাদেরকে ফ্রি চাল দিচ্ছে। আজকে রেশন শপের মাধ্যমে যাতে ভর্তুকি মূল্যে আমাদের সহায়ক মূল্যে যাতে আমাদের গরিবরা জিনিস ক্রয় করতে পারে তার ব্যবস্থা, চিনি মুসুরি ডাল থেকে শুরু করে ময় মশলা সরষের তেল সমস্ত কিছু যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, আপনারা জানেন যে আয়ুষ্মান কার্ড
মোদিজি চালু করেছিল। 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসার দায়ভার মোদিজি নিয়েছেন। কিন্তু ত্রিপুরা রাজ্যে 2011 সালে সেন্সাস হয়েছে, সেখানে বিপিএল কারা পেয়েছে, এলাকার সিপিএম এর নেতারা তারা সেই সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে। অথচ যারা প্রকৃত যারা এই আয়ুষ্মানের আওতায় আনার দরকার ছিল তাদেরকে বঞ্চিত করেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষই হোক, গরিব হোক, ধনী হোক, শ্রমজীবী মানুষ হোক, প্রত্যেকটা মানুষের জন্য ওই 5 লক্ষ টাকার পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। বন্ধুগণ, জনজাতি এলাকায় ডেভেলপমেন্টের জন্য জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বিনা পয়সায় যাতে শিখতে পারে, শিক্ষা লাভ করতে পারে, তার ব্যবস্থা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবং বিভিন্ন নানাবিধ প্রকল্প, এগ্রিকালচার সেক্টর হোক বা আমাদের যুবকদের আমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রেই হোক, সেই ব্যবস্থা যে স্বচ্ছ নিয়োগ নীতির ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। বন্ধুগণ, কাজেই এই বার্তাগুলি সমাজের প্রত্যেকটা অংশের কাছে, মানুষের কাছে যাতে পৌঁছে যায়, তার জন্য আমি যুব মোর্চার যারা অর্গানাইজার, যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে একদম পুরা টিম, তাদেরকে আমি অনুরোধ করব এই কথাগুলি মানুষের সামনে পৌঁছে দেওয়া। এবং এই কংগ্রেস এবং সিপিএম বিগত দিনে এই ত্রিপুরা রাজ্যকে কিভাবে লুণ্ঠিত করেছে, ত্রিপুরা রাজ্যের আত্মসম্মানকে, মানুষের আত্মসম্মানকে কিভাবে ভুলুণ্ঠিত করেছে, তা তুলে ধরার জন্য আমি আহ্বান করছি। যদি বড় বড় কথা বলে একবার বলে দেবে এই যে টাক্কা তুলসীর কথা, কি শঙ্করদা, টাক্কা তুলসীর কথা ভুলে গেছেন আপনারা? এই রাজ্যের মানুষ টাক্কা তুলসীর কথা ভুলে যায়নি। সেদিন এই আপনাদের বিধায়ক, এই সাবরুমের বিধায়ক, বর্তমান বিরোধী দল নেতা জিতেন চৌধুরী, উনি বলছিলেন ওই টাক্কা তুলসীর ঘটনায় যে রমণীরা, সেখানে উনি বলছিলেন তারা নাকি দুশ্চরিত্রা। আজকে জনজাতির দরদি, জনজাতিদের জন্য বুক ফেটে যায়। লজ্জা থাকা উচিত। ওই টাক্কা তুলসীর ঘটনা মানুষকে স্মরণ করিয়ে দেবেন। এই রাজ্যের এই বর্তমান এখানকার সাবরুমের বিধায়ক এবং বিরোধী দলনেতা কি মন্তব্য করেছিলেন মানুষের সামনে তুলে ধরবেন। বন্ধুগণ, আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না। যুব ভাইয়েরা খুব উদ্গ্রীব হয়ে আছেন যে কখন আমাদের যাত্রা শুরু হবে আর কখন এই মানুষের কাছে এই বার্তা পৌঁছে। কমিটির নেতৃত্ব যারা কঠোর পরিশ্রম করে এই কার্যক্রমটাকে একটা সফল রূপ দেওয়ার জন্য দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করছে, প্রত্যেকটা যুব ভাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের সভাপতির মুখ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। প্রখর রৌদ্র, বেশি লম্বা বক্তব্য দেব না। সুশাসনের সরকার চলছে, যে একটা প্রগতিশীল সরকার চলছে, এই সরকারটাকে প্রত্যেকটা যুবকের কাছে নিয়ে যাওয়ার জন্য, আমাদের সংগঠনের ভিতকে আরো বেশি মজবুত করার জন্য এবং প্রত্যেকটা যুব অংশের মানুষের কাছে আমরা যুব মোর্চা যেন আরো বেশি করে পৌঁছাতে পারি, এই ইয়ুথ কানেকশন প্রোগ্রাম নামে আমরা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বাইক যাত্রার মাধ্যমে প্রত্যেকটা অংশের যুবককে আমরা কানেকশন করার চেষ্টা করব এবং আমাদের সংগঠনকে আরো বেশি সুদৃঢ় ও মজবুত করার চেষ্টা করব। আমরা 7 দিন পরে এই কর্মসূচি সমাপন ধর্মনগরে আমরা করব। আমরা বিভিন্ন কার্যক্রম সে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন মন্ডলে, বিভিন্ন জেলাতে সাংস্কৃতিক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন ইয়ুথ এঙ্গেজমেন্ট ভাষণ দিচ্ছেন। ওইভাবে তারা যদি বলে যে ওদের বাইকের প্রোগ্রামের রেলিতে কত টাকা বাজেট আছে, কত টাকা বাজেট হচ্ছে, আর যারা যাচ্ছেন তারা কি সুবিধা পাচ্ছেন, ওটাকে বেকার সত্ত্বে হচ্ছে নাকি কর্মচারী সত্ত্বে না দ্রব্য মূল্য কমানো সত্ত্বে রেলি হচ্ছে? এটা বাজেট কত টাকা? এটার জন্য একটা বড় বড় তারা চিলিয়ে বলে আর কি। যেমন সাবরুমে আসতে তাদের ভাষণ দেখলাম, বড় গলা দিয়ে বলছে এটা যেন বলে এখানে তাদের কত টাকা, তাকে কত টাকা তেল দিয়ে হচ্ছে, তেল কি ফ্রি আছে নাকি? বাইক যাবে, বাইক লাগে হাজার দিতে হবে না? তাদের তো যাতে একটা অ্যাকাউন্টে পয়সা ঢুকছে না, ওটা যেন একটা তারা বড় গলা চিলি বলা আর কি। শুরু করে বিভিন্ন ইয়ুথ এঙ্গেজমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমি আশা রাখবো প্রত্যেকটা কার্যক্রম আমাদের যুব ভাইদের প্রচেষ্টায় আমরা সফলভাবে সম্পন্ন করব। আমাদের যারা অভিভাবকরা আছেন ওনাদের মার্গদর্শনে এই অনুষ্ঠান একটা সফল রূপ পাবে বলে আশা করছি। নমস্কার। আজকে আমরা
একটা ঐতিহাসিক দিনের সন্ধিক্ষণে আছি। আজকে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমরা নব যুবযাত্রা শুভ সূচনা করতে যাচ্ছি সাবরুমে। আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি তথা নবনিযুক্ত রাজ্যসভার সাংসদ, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছেন আমাদের যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় প্রভারী তথা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির মাননীয় সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় দাদা অমিত সিং মহোদয়। উপস্থিত আছেন এই জেলার ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শঙ্কর রায় মহোদয়। আছেন এলাকার সম্মানিত বিধায়ক শ্রদ্ধেয় মাইলাফরু মগ মহোদয়, যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা বিধায়ক বন্ধুবর শম্ভুলাল চাকমা মহোদয়, এই জেলার যুব মোর্চার সভাপতি ভাই বিপুল ভৌমিক, যুব মোর্চার প্রদেশ কমিটির সহসভাপতিগণ, উপস্থিত বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব ভাইয়েরা, সাংবাদিক ভাই বন্ধুরা, যারা প্রদেশ কমিটির নেতৃত্ব, যারা কঠোর পরিশ্রম করে এই কার্যক্রমটাকে একটা সফল রূপ দেওয়ার জন্য দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করছে, প্রত্যেকটা যুব ভাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের সভাপতির মুখ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো, প্রখর রৌদ্র, বেশি লম্বা বক্তব্য দেব না। আমরা চাইছি আমাদের রাজ্যে যেই একটা সুশাসনের সরকার চলছে, যে একটা প্রগতিশীল সরকার চলছে, এই সরকারটাকে প্রত্যেকটা যুবকের কাছে নিয়ে যাওয়ার জন্য, আমাদের সংগঠনের ভিতকে আরো বেশি মজবুত করার জন্য এবং প্রত্যেকটা যুব অংশের মানুষের কাছে আমরা যুব মোর্চা যেন আরো বেশি করে পৌঁছাতে পারি, এই ইয়ুথ কানেকশন প্রোগ্রাম নামে আমরা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বাইক যাত্রার মাধ্যমে প্রত্যেকটা অংশের যুবককে আমরা কানেকশন করার চেষ্টা করব এবং আমাদের সংগঠনকে আরো বেশি সুদৃঢ় মজবুত করার চেষ্টা করব। আমরা 7 দিন পরে এই কর্মসূচির সমাপন ধর্মনগরে আমরা করব। আমরা বিভিন্ন কার্যক্রম সে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন মন্ডলে, বিভিন্ন জেলাতে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন ইয়ুথ এঙ্গেজমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমি আশা রাখবো প্রত্যেকটা কার্যক্রম আমাদের যুব ভাইদের প্রচেষ্টায় আমরা সফলভাবে সম্পন্ন করব। আমাদের যারা অভিভাবকরা আছেন ওনাদের মার্গদর্শনে এই অনুষ্ঠান একটা সফল রূপ পাবে বলে আশা করছি। প্রত্যেকটা যুব ভাইকে অনুরোধ করব আমরা যেন হেলমেট পরিধান করে এই বিশাল যে কর্মযজ্ঞ আমরা যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করি, সেই আশা প্রত্যাশা রেখে প্রত্যেকটা যুব ভাইয়ের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আপনারা শুনলেন সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য। প্রত্যেক বক্তারাই তাদের প্রেক্ষাপটে আলোচনা করেছেন, যে যে বিষয়গুলোর উপর তারা গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অবশ্যই রয়েছে বর্তমান প্রেক্ষিতে যুবকদের কাছে কোন কোন বিষয়গুলো উত্থাপন করা, এবং অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন যে বা অনেকে অবগত আছেন যে এই সময়ের মধ্যে রাজ্যের যুব সমাজের কাছে যে বার্তা তারা দিতে চান, সেই বার্তা নিরিখে সেখানে বাইক র্যালি কর্মসূচি আজ সংগঠিত হয়েছে এবং এই বাইক র্যালি কর্মসূচির নিরিখে তাদের বক্তব্য তারা তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা বিশ্বাস করি বা আমাদের মতন করে যখন আমরা এই আলোচনায় মিলিত হয়েছি তখন বোধ হয় আপনারা অনেকেই বলবেন যে এটা সময় উপযোগী পদক্ষেপ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিজেপির যুব মোর্চার কাছে। নমস্কার, কে বলছেন? টিভির সাউন্ড বন্ধ করুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনাকে অনুষ্ঠানগুলো দেখে আমরা খুব খুশি হতে আছি। আপনি টিভি সাউন্ড বন্ধ করুন, কথা বলুন। হ্যালো, আপনি টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন অথবা দূরে এসে কথা বলুন। অনুষ্ঠানটা দেখতে আছি। বন্দরের সর্দার মুখ্যমন্ত্রী আব্বাসা মন্ডলের কুকুরা সব দেখতে আছি। হ্যালো, সভাপতি সভাপতি সব দেখতে আছি।
আসলে চ্যানেল নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি। হ্যাঁ, বলুন। হ্যালো, আপনি টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। টিভি চ্যানেল, আচ্ছা, হ্যাঁ বলুন। আপনি কথা বলুন। আপনারা ত্রিপুরা যে বহুদিন ধরে সুশাসন এটার অর্থটা যদি আমার একটু বুঝান তো দেখি। সুশাসন শব্দের অর্থটা বুঝান। আমরা অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে যে কয়েকটি বিষয় উত্থাপন করি তার মধ্যে অবশ্যই রয়েছে জনসাধারণের কথা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা, মানুষের নানাবিধ সমস্যা, তার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ড। সেদিক থেকে যুব মোর্চার কর্মসূচি দেখলেন আগামী 7 দিন অবশ্যই নজর থাকবে আপনাদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকের নজর থাকবে কতটা যুব সমাজের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারলেন সুশান্ত দেবরা। তার হিসাব নিকাশ সুশান্ত দেবদেরই করতে হবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।